হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে। ইংলিশ গ্রামারে এই আর্টিকেল আইটেমটি খুবই সহজ। তারপরও দেখা যায় ক্লাস 6 থেকে এইচএসসি পরীক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও এই আর্টিকেলের উপরে অনেকগুলো প্রশ্ন থাকে। তাই আমি মাত্র 7টি নিয়মের মাধ্যমে আর্টিকেলস এই ভিডিওটিতে আলোচনা করব। আর এই ভিডিওটি শেষে আমি বোর্ডে এসেছে এমন আর্টিকেল এই 7টি নিয়মের মাধ্যমেই আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমেই জেনে নেই আর্টিকেল আসলে কত প্রকার। ইংলিশ গ্রামারে আর্টিকেল 2 প্রকার। নাম্বার 1, এ বা এন, এর অর্থ হলো একটি, আর এটাকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলে থাকি। নাম্বার 2, দা, এটাকে আমরা ইংলিশ গ্রামারে ডেফিনিট আর্টিকেল বলে থাকি। অর্থাৎ এই আর্টিকেলটি আমরা নির্দিষ্ট অর্থে ব্যবহার করে থাকি। প্রথমেই আমরা এ বা এন এর ব্যবহার দেখব। মনে রাখবে, আমরা সবসময় এ বা এন ব্যবহার করি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। আর কাউন্টেবল নাউন বলতে বোঝায় যে নাউনকে আমরা গণনা করতে পারি, যেমন বুক, চেয়ার, টেবল, এটসেট্রা। এখন আমরা নিয়মগুলো জেনে নিই। রুল নাম্বার 1, অনেকের মধ্যে একজন বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য আমরা এ বা এন ব্যবহার করি। ফর এক্সাম্পল, শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার শব্দটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং সে অনেকের মধ্যে একজন ইঞ্জিনিয়ার, তাই এখানে ইঞ্জিনিয়ার শব্দটির পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি। আবার হি ইজ আ ডাক্তার, এখানে ডাক্তার শব্দটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং সে অনেকের মধ্যে একজন ডাক্তার, তাই আমরা ডাক্তার শব্দটির পূর্বে এ ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো, কখন আমরা এ ব্যবহার করব আর কখন অ্যান ব্যবহার করব? কারণ দেখা যাচ্ছে আমরা ইঞ্জিনিয়ারের পূর্বে অ্যান ব্যবহার করেছি এবং ডাক্তারের পূর্বে এ ব্যবহার করেছি। আমাদের মনে রাখতে হবে, যদি শব্দটির শুরুতে, অর্থাৎ যে শব্দের পূর্বে আমরা আর্টিকেলটি ব্যবহার করব, এ বা অ্যান ব্যবহার করব, সেই শব্দটির শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। যেমন অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে ইঞ্জিনিয়ার শব্দটির পূর্বে এ ভাওয়েল সাউন্ড রয়েছে, তাই তার পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি। আবার অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানেও ইন্টারেস্টিং শব্দটির পূর্বে ই ভাওয়েল সাউন্ড রয়েছে, তাই এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি। এমনকি শুরুতে যদি কনসোনেন্ট লেটার থাকে কিন্তু উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, এন এম পি, এখানে শুরুতে কিন্তু এম একটি কনসোনেন্ট লেটার রয়েছে, বাট যখন আমরা উচ্চারণ করেছি তখন এ বলেছি, এ হলো ভাওয়েল সাউন্ড, তো এখানে অ্যান ব্যবহার করা হয়েছে। আবার যে ওয়ার্ডটির পূর্বে ব্যবহার করব তার শুরুতে উচ্চারণে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এ। যেমন আ ক্যাট, আ ডগ, আ হর্স, এটসেট্রা। কারণ প্রতিটা শুরুতেই দেখা যাচ্ছে ডগে ড, হর্সে হ, অর্থাৎ এগুলো সবই কনসোনেন্ট সাউন্ড। আবার আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ইংলিশের 3টি লেটার আছে ভাওয়েল, সেগুলো অনেক সময় কনসোনেন্টের মতো সাউন্ড দেয়। যেমন ইউ এবং ই ইউ যখন উচ্চারণে ইউ এর মতো উচ্চারিত হবে এবং ও যখন ওয়াইয়ের মতো উচ্চারিত হবে, তখন সেটা ইংলিশে কনসোনেন্ট সাউন্ড, তখন তার পূর্বে আমাদের এ ব্যবহার করতে হবে। যেমন আ ইউনিভার্সিটি, দেন আ ওয়ান আইড ম্যান। এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটির শুরুতে ইউ রয়েছে, বাট উচ্চারণ যেহেতু ইউ এর মধ্যে হয়েছে, তাই এটি কনসোনেন্ট সাউন্ড
এবং এখানে এ ব্যবহার করেছি আমরা। আবার ওয়ানের ক্ষেত্রে শুরুতে ও রয়েছে, যেটি একটি ভাওয়েল লেটার, বাট মনে রাখতে হবে ওয়া সাউন্ডটি কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি। ওকে, এখন আমরা নেক্সট নিয়মে চলে যাই। রুল নাম্বার 2, একজন তথা ওই শ্রেণীর সবাইকে বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ বা এন ব্যবহার করি। যেমন আ লায়ন ইজ ফেরোশাস। এখানে আমরা লায়ন বলতে একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং লায়ন সম্বন্ধে একটা তথ্য দেওয়া আছে, সেটা হলো ফেরোশাস। এই শব্দটি একটি লায়নের জন্য যেমন প্রযোজ্য, তেমনি লায়ন শ্রেণীর সবার জন্যই প্রযোজ্য, তাই আমরা এ ব্যবহার করেছি। আবার অ্যান অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। এখানে অ্যান্ট একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং এখানে অ্যান্ট সম্বন্ধে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী। এটা একটি অ্যান্টের জন্য যেমন কথাটি প্রযোজ্য, তেমনি অ্যান্ট শ্রেণীর সবার জন্যই প্রযোজ্য, তাই এখানে আমরা ব্যবহার করেছি অ্যান। এখন আমরা জানব জিরো আর্টিকেল সম্পর্কে, অর্থাৎ কখন কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করতে হয় না। সাধারণত প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউন গণনা করা যায় না, তার পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। রুল নাম্বার 1, এক শ্রেণীর সবাইকে বোঝাতে প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউনের জন্য আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, স্টুডেন্টস শুড রিড রেগুলারলি। এখানে স্টুডেন্টস সম্বন্ধে একটি তথ্য দেয়া আছে, যেটা হলো তাদের নিয়মিত পড়ালেখা করা উচিত। এই তথ্যটি শুধুমাত্র একজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সকল স্টুডেন্টের জন্যই কথাটি প্রযোজ্য, তাই এখানে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না, অর্থাৎ পরীক্ষার খাতায় আমরা এখানে ক্রস ব্যবহার করব। আবার ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। এখানে ওয়াটার শব্দটি একটি আনকাউন্টেবল নাউন এবং ওয়াটার সম্বন্ধে একটি তথ্য দেওয়া আছে, যেটা হলো ওয়াটারের অর্থাৎ পানির নিজস্ব কোনো রং নেই। এই কথাটি সব ওয়াটারের জন্যই প্রযোজ্য, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ওয়াটারের কথা বলা হয়নি, তাই এই নাউনটির পূর্বেও আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করব না। এরপরে রুল নাম্বার 3, কিছু অর্থ বোঝাতে প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, হি সেলস ফ্লাওয়ার্স। এখানে ফ্লাওয়ার্স শব্দটির পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি, কারণ এখানে ফ্লাওয়ার্স বলতে সারা বিশ্বের ফ্লাওয়ার্সকে বুঝায়নি, কিছু ফ্লাওয়ার্সকে বুঝিয়েছে, অর্থাৎ সে কিছু ফুল বিক্রি করে, তাই এখানে কিছু অর্থে আমরা এখানে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করিনি। পরের এক্সাম্পল হলো গিভ মি ওয়াটার প্লিজ। এখানেও ওয়াটার শব্দটি আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি, কারণ এখানে বোঝানো হয়েছে কিছু ওয়াটার, অর্থাৎ আমাকে কিছু পানি দেন। নিশ্চয়ই এখানে পৃথিবীর সব পানি চাওয়া হয়নি, অতএব এখানে কিছু অর্থে আমরা আনকাউন্টেবল নাউনের সাথে কোনো আর্টিকেল ব্যবহার করিনি, তাই এখানে পরীক্ষার খাতায় ক্রস ব্যবহার করতে হবে। রুল নাম্বার 5, নাউন না থাকলে বা নাউনের পূর্বে যদি পসেসিভ থাকে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না। আর পসেসিভ বলতে বোঝায় হিজ, হার, ইয়োর, দেয়ার, আওয়ার, এটসেট্রা। ফর এক্সাম্পল, শি ইজ অনেস্ট। এখানে অনেস্ট শব্দটির পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করিনি, এখানে আমরা ক্রস ব্যবহার করেছি, কারণ অনেস্ট শব্দটি অ্যাডজেক্টিভ, আর আমরা ভালো করেই জানি যে আর্টিকেল বসে নাউনের জন্য, যেহেতু এখানে নাউন নেই তাই এখানে কোনো ধরনের আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না। নেক্সট এক্সাম্পল, হি ইজ মাই ফ্রেন্ড। এখানেও আমরা কোনো ধরনের
আর্টিকেল ব্যবহার করিনি এবং আমরা মাইয়ের পূর্বে ক্রস ব্যবহার করেছি, কারণ ফ্রেন্ড শব্দটি নাউন হলেও এর সাথে একটি পসেসিভ রয়েছে, সেটা হলো মাই। আমরা আগেই বলেছি পসেসিভ থাকলে অর্থাৎ মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার এগুলো থাকলে এর সাথে কখনোই আর্টিকেল ব্যবহার করা যাবে না, তাই এখানে ক্রস ব্যবহার করা হয়েছে। এছাড়াও নাউনের সাথে যদি সাম, এনি, দিস, দ্যাট, দোজ এটসেট্রা থাকে সেক্ষেত্রেও তার সাথে কোনো আমরা আর্টিকেল ব্যবহার করি না। যেমন এনি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এখানেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাজুয়েট শব্দটার পূর্বে এনি রয়েছে, তাই এর সাথে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করিনি। এবার আমরা দেখব দি এর ব্যবহার। রুল নাম্বার 6, এক শ্রেণীর সবাইকে বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে আমরা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য কাউ লিভস অন গ্রাস। এখানে কাউ শব্দটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং যে তথ্যটি দেয়া আছে তা ওই শ্রেণীর সবার জন্য প্রযোজ্য, তাই এখানে আমরা দা ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য চাইল্ড নিডস এক্সট্রা কেয়ার। এখানে আমরা দেখছি চাইল্ড শব্দটি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং যে তথ্যটি দেয়া আছে অর্থাৎ একটি শিশুর একটি অতিরিক্ত বা এক্সট্রা কেয়ার দরকার, যত্ন দরকার, এই তথ্যটি সব শিশুর ক্ষেত্রে কথাটি প্রযোজ্য, তাই এখানে আমরা দা ব্যবহার করেছি। রুল নাম্বার 7, নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা দা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই বট সাম বুকস ইয়েস্টারডে। দ্য বুকস আর ভেরি এক্সপেন্সিভ। এখানে দেখা যাচ্ছে বুকস শব্দটার পূর্বে দ্বিতীয় সেন্টেন্স আমরা দা ব্যবহার করেছি, কারণ এখানে বুক শব্দটি নির্দিষ্ট হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝব নাউনটি নির্দিষ্ট হবে? সেক্ষেত্রে সহজভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে হলো, বক্তা যদি মনে করেন তিনি যে নাউনের কথা বলছেন শ্রোতা সে নাউন সম্পর্কে অবগত, তখন সে নাউনটি নির্দিষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কয়েকটি বিষয় আমরা মাথায় রাখতে পারি। নাম্বার এ, যা একটি বা ইউনিক বা একাধিক নেই সেক্ষেত্রে সে ধরনের নাউনকে সবসময় নির্দিষ্ট আমরা ধরতে পারি। কারণ আমরা যদি বলি দ্য আর্থ অর্থাৎ পৃথিবী তো একটা আছে এবং দ্য আর্থের কথা বললে নিশ্চয়ই শ্রোতা সে আর্থ সম্পর্কে জানেন বা জ্ঞাত বা অবগত, তাই এখানে আর্থ শব্দটি নির্দিষ্ট। ঠিক একইভাবে দ্য সান, দ্য মুন, দ্য নর্থ, দ্য ইস্ট এভাবে এই নাউনগুলো নির্দিষ্ট। এখন বি, যে নাউনটি ঠিক পূর্বে একবার উল্লেখ করা হয়েছে সে নাউনটি অবশ্যই নির্দিষ্ট। যেমন আই বট সাম বুকস ইয়েস্টারডে, দ্য বুকস আর এক্সপেন্সিভ। এখানে দ্বিতীয় সেন্টেন্সের ঠিক পূর্বে আমরা বুকস শব্দটি উল্লেখ করেছি। আবার দ্বিতীয় সেন্টেন্সে যখন বুকস শব্দটি আবার লিখলাম তখন সেটা নির্দিষ্ট হয়ে গেল, কারণ হলো একটু পূর্বেই আমরা এই নাউনটি বলেছি, অর্থাৎ শ্রোতা এখন এই নাউনটি সম্পর্কে অবগত। এরপরে নাম্বার সি, যে নাউনটির ইঙ্গিত ঠিক পূর্বে দেয়া রয়েছে সে নাউনটি অবশ্যই নির্দিষ্ট। ফর এক্সাম্পল, মিস্টার কবির চৌধুরী পারফর্মড আ সার্জারি, দ্য পেশেন্ট ইজ রিকভারিং কুইকলি। আমরা ভালো করেই জানি সার্জারি করা হয়েছে কাকে, নিশ্চয়ই একটি পেশেন্টকে, এবং পরবর্তীতে যেহেতু পেশেন্ট শব্দটি লিখেছি তাই এই শব্দটি নির্দিষ্ট হয়ে গেল। অর্থাৎ পূর্বে পেশেন্ট শব্দটি না থাকলেও পেশেন্ট শব্দটির একটি ইঙ্গিত রয়েছে, তাই এখানে পেশেন্ট শব্দটি নির্দিষ্ট, তাই এখানে আমরা দা ব্যবহার করেছি। ক্রমবাচক শব্দ যেমন ফার্স্ট, নেক্সট, প্রাইমারি
ইত্যাদি শব্দ থাকলে সেক্ষেত্রে আমরা নাউনটিকে নির্দিষ্ট ধরে নিব। ফর এক্সাম্পল, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে ক্রমবাচক শব্দ রয়েছে ফার্স্ট, তাই তার পূর্বে আমরা দা ব্যবহার করেছি। নাম্বার ই, যে নাউনের পূর্বে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকে সেই নাউনটিকে আমরা নির্দিষ্ট ধরে নেই। ফর এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বয়ের পূর্বে বেস্ট একটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এখানে আমরা দা ব্যবহার করেছি। নাম্বার এফ, বিভিন্ন স্পেসিফায়ার্স যেমন সোল, অনলি, প্রিন্সিপাল, সেম, সিমিলার এ ধরনের শব্দ থাকলে আমরা নাউনটিকে নির্দিষ্ট ধরে নেই। ফর এক্সাম্পল, হি ইজ দ্য অনলি সান ইন আওয়ার ফ্যামিলি। এখানে দেখা যাচ্ছে অনলি শব্দটি রয়েছে, তাই এখানে আমরা নির্দিষ্ট ধরে দা ব্যবহার করেছি। কোনো নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ বা রিলেটিভ ক্লোজ থাকলে ওই নাউনটিকে আমরা নির্দিষ্ট ধরে নিই। ফর এক্সাম্পল, দ্য বুকস অন দ্য টেবল বিলং টু রাবেয়া। এখানে দেখা যাচ্ছে বুকস শব্দটির পরে একটি প্রেপোজিশনাল ফ্রেজ অন দ্য টেবল রয়েছে, তাই আমরা বুক শব্দটি নির্দিষ্ট ধরে নিয়েছি, তাই তার পূর্বে আমরা দা ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ মাই রিলেটিভ। এখানে দেখা যাচ্ছে ম্যান শব্দটির পরে রয়েছে হু কেম, এটি একটি রিলেটিভ ক্লজ, তাই ম্যান শব্দটি এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছে এবং তার পূর্বে আমরা দা ব্যবহার করেছি। এভাবে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, হুজ এর পরে যদি ভার্ব প্লাস এক্সটেনশন অথবা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সে অংশকে আমরা বলে থাকি রিলেটিভ ক্লজ। ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য স্থান, ভবন, মহাগ্রন্থ, মহাসাগর, সাগর, নদী, মরুভূমি, হোটেল, সংবাদপত্র, গ্যালারি এর জন্য ব্যবহৃত প্রপার নাউন এর পূর্বে আমরা দা ব্যবহার করি। ম্যান শব্দটি মানবজাতি বুঝালে ম্যানের পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, ম্যান ইজ মোর্টাল। এখানে ম্যান শব্দটি মানবজাতি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই ম্যানের পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করিনি। নারী জাতি বুঝাতে প্লুরাল ফর্ম উইমেন এবং পুরুষ জাতি বুঝাতে প্লুরাল ফর্ম মেন আমরা কোনো আর্টিকেল ছাড়াই ব্যবহার করি। ফর এক্সাম্পল, নাউডেইজ মেন অ্যান্ড উইমেন আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। প্রপার নাউনের সাথে সাধারণত আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করি না। যেমন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। শুধু অ্যাডজেক্টিভ থাকলে তার সাথে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, তবে অ্যাডজেক্টিভটি যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তার পূর্বে আমরা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, দে আর রিচ। এখানে রিচ শব্দটির পূর্বে আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করিনি, কারণ রিচ শব্দটি অ্যাডজেক্টিভ। বাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আর এই সেন্টেন্সটিতে ভার্বের পূর্বে কোনো ধরনের নাউন নেই, অতএব এই অ্যাডজেক্টিভটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই তার সাথে আমরা দা ব্যবহার করেছি। আই ওয়েন্ট ইনটু দ্য ডিপ অফ দ্য ফরেস্ট। এখানে ডিপ একটি অ্যাডজেক্টিভ এবং এখানে ব্যবহৃত হয়েছে নাউন হিসাবে, তাই এখানে দা ব্যবহার করেছি। কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে তখন সেই কমন নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার। এখানে দেখা যাচ্ছে মাদার একটি কমন নাউন, বাট আমরা যে অর্থ করতে যাই সেক্ষেত্রে যদি আমরা বলি তার মধ্যে মা জাগলো, এটা তো হয় না। এখানে হবে তার মধ্যে মাতৃত্ব জাগলো। অতএব এখানে মাদার শব্দটি মা অর্থ প্রকাশ না করে এখানে প্রকাশ করেছে মাতৃত্ব, অর্থাৎ এটা একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাই এখানে আমরা দা ব্যবহার করেছি। ভার্ব যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা তার পূর্বে
এ ব্যবহার করি। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট অন এ ওয়াক। ওয়াক শব্দটি ভার্ব হলেও এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি অন হলো এখানে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে নাউন বসে, তাই এখানে ওয়াক শব্দটি নাউন। এবার আমরা বোর্ডে এসেছে এমন একটি আর্টিকেল নিয়ে আলোচনা করব। এই আর্টিকেল আইটেমটি এসেছে চিটাগাং বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 17-এ। আমরা যে 7টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম, সেই 7টি রুলসের আলোকেই আমি এটা এখন সলিউশন করে দেখাবো। পেট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এখানে ভার্চু অর্থ গুণ, অর্থাৎ অনেক গুণই পৃথিবীতে রয়েছে, সব গুণের মধ্যে একটি গুণ হলো পেট্রিয়টিজম। আমরা যে প্রথম নিয়মটা বলেছিলাম, অনেকের মধ্যে একটি বোঝাতে এ বা অ্যান ব্যবহার করতে হয়, অর্থাৎ অনেক ভার্চুর মধ্যে একটি ভার্চু, তাই এখানে এ বা অ্যান বসবে। এবং এন যেহেতু কনসোনেন্ট, তাই এখানে বসবে আমাদের এ। ইট ইন্সপায়ার্স ম্যান টু ডেডিকেট হিজ লাইফ। এখানে ম্যান বলতে যে কোনো ম্যানকে বুঝিয়েছে, তাই এখানে আমরা ম্যানের পূর্বে এ বা অ্যান ব্যবহার করতে পারবো। এবং এম যেহেতু কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে আমরা ব্যবহার করব এ। আ ম্যান। টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখানে কান্ট্রি একটি কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাউন, বাট এখানে যেহেতু একটি পসেসিভ রয়েছে, আমরা আগেই বলেছিলাম পসেসিভ অর্থাৎ হিজ, হার, ইয়োর, দেয়ার এসব থাকলে সেক্ষেত্রে নাউনের সাথে কোনো ধরনের আর্টিকেল আমরা ব্যবহার করব না, তাই এখানে কি ব্যবহার করতে হবে? ক্রস ব্যবহার করতে হবে। নাম্বার ডি, ম্যান উইদাউট পেট্রিয়টিজম। এখানেও ম্যান বলতে যে কোনো ম্যানকে বুঝিয়েছে, তাই এখানে আমরা ব্যবহার করব আ ম্যান। ইজ নো বেটার দ্যান বিস্ট। বিস্ট অর্থ হলো পশু, এখানে যে কোনো পশুকেই বুঝিয়েছে, তাই এখানে বসবে দ্যান আ বিস্ট। আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ ইজ কান্ট্রিমেন। এখানে কান্ট্রিমেন একটি প্লুরাল নাউন, কিন্তু যেহেতু পূর্বে একটি পসেসিভ রয়েছে অর্থাৎ হিজ, তো এখানে কোনো ধরনের আর্টিকেল বসবে না, ক্রস। হি থিঙ্কস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। এখানে দেখা যাচ্ছে বেটারমেন্ট একটি আনকাউন্টেবল নাউন এবং এই অফ একটি প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ বেটারমেন্ট মানে কি? ভালো, তাই না? তাই কার ভালো? এটা হলো তার দেশের ভালো, অর্থাৎ এটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না, বাট সেটা যদি নির্দিষ্ট হয়ে যায় অর্থাৎ কোথার সেটা যদি ক্লিয়ার করা হয়, সেক্ষেত্রে আমরা একটি আর্টিকেল ব্যবহার করব, আর সেটি হলো দা। সেখানে আনসারটি হবে দা। দ্য বেটারমেন্ট অন ড্যাশ কন্ট্রারি। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যদি কোনো নির্দিষ্ট ফ্রেজ থাকে, কারণ ফ্রেজের সাথে অনেক সময় নির্দিষ্ট কিছু আর্টিকেল যুক্ত করা থাকতে পারে, সেক্ষেত্রে যে ধরনের আর্টিকেল ওখানে যুক্ত থাকে সেটাই আমাদের লিখতে হবে। এটা আমরা আজকে শিখে নিতে পারি। অন দ্য কন্ট্রারি এটা একটি ফ্রেজ যার অর্থ হলো অপরপক্ষে বা বিপরীতে বা পক্ষান্তরে। সেখানে আনসারটি হবে অন দ্য কন্ট্রারি। এটা কখনোই চেঞ্জ হবে না, সবসময় দাই লিখতে হবে। অন দ্য কন্ট্রারি ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান। এখানে ম্যান বলতে বোঝাচ্ছে যে কোনো ম্যানকে, সো এখানে আমাদের ব্যবহার করতে হবে এ বা অ্যান, এবং যেহেতু আনপ্যাট্রিয়টিক আ শুরুতে রয়েছে কি আ, অর্থাৎ এটি একটি ভায়েল সাউন্ড, তো এখানে বসবে অ্যান আনপ্যাট্রিয়টিক। থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি। এখানে কান্ট্রি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং আমরা এখন দেখছি এই কান্ট্রি শব্দটি আমাদের নির্দিষ্ট কিনা সেটা একটু বুঝতে হবে। কোন কান্ট্রি? তারা যে দেশে বাস করে সেই কান্ট্রি, তাই এই কান্ট্রিটা নির্দিষ্ট, তো এখানে ব্যবহার করতে হবে ফর দ্য কান্ট্রি।
আর ট্রু পেট্রিয়টস। আমরা দেখা যাচ্ছে মাত্র 7টি রুলসের মাধ্যমেই একটি বোর্ড কোশ্চেন সলভ করে দেখালাম। আশা করি আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদের আর্টিকেল সম্পর্কে কনফিউশন এখন আর থাকবে না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি অর্থাৎ গ্রামার টুডে উইথ জাকির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।